শেষ ঠিকানা। ঘড়ির দিকে বারবার তাকাতে তাকাতেই রান্না করছে কৃতি। 3:30 বাজে। ইতিমধ্যে কৃতির চিকেন কষা ও ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে। কফি করে ফ্লাক্সে ঢালছে। সকালে বাজার থেকে নিয়ে আসা গোলাপগুলো ফ্রিজ থেকে বার করে ফুলদানিতে সাজিয়ে রাখলো কৃতি। এরপর খাতা পেন নিয়ে কি একটা লিখতে বসলো। লেখা শেষে কাগজটা ভাঁজ করে বেডরুমের দরজার সামনে সেলোটেপ দিয়ে লাগিয়ে দিল, যাতে ঘরে ঢুকতে গিয়েই সৌরভের চোখে পড়ে চিঠিটা। তিন্নি তখন নিজের ঘরে ঘুমাচ্ছিল। সব কাজ শেষে কৃতি তিন্নিকে ডাকতে গেল। ওঠো তিন্নি। ঘুম জড়ানো চোখে আধো আধো গলায় তিন্নি বলল, কেন মা? আমাদের বেরোতে হবে। কোথায়? তিন্নির প্রশ্নের আর কোনো উত্তর দিল না কৃতি। ওকে কোলে তুলে নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। এরপর মেইন ডোরটা লক করে রাস্তার দিকে এগিয়ে গেল। সাথে সাথেই একটা অটো দেখে তাতে উঠে পড়ল দুইজন। 4:30 নাগাদ সৌরভ অফিস থেকে বাড়ি ফিরল। মেইন ডোর লক দেখে নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবিটা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকল। বাড়িতে কৃতি আর তিন্নিকে না দেখে ভাবল কৃতি হয়তো তিন্নিকে নিয়ে পার্কে গেছে। তাই সোফার ওপর অফিসের ব্যাগটা রেখে ফ্রেশ হতে বাথরুমে চলে গেল সৌরভ। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেডরুমের দরজাটা খুলতে গিয়েই দরজার ওপর একটা কাগজ চোখে পড়ল সৌরভের। কাগজটা আলতো করে টান দিতেই সেলোটেপ থেকে খুলে গেল। সৌরভ কাগজটা নিয়ে বেডরুমে ঢুকল। সোফার উপর বসে কাগজটা খুলতেই সে দেখতে পেল সৌরভ। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার পারমিশন না নিয়ে তোমার ডায়েরিটা পড়ার জন্য। 1 সপ্তাহ আগে তোমার ডায়েরিটা আমি আলমারির লকার থেকে পাই। তারপর সেটা পড়ে আমি জানতে পারি তোমার আর তন্নিমার রিলেশনের কথা। তুমি তন্নিমাকে কতটা ভালোবাসো, ও তোমার আজও কতটা মন জুড়ে আছে। তুমি তো তোমার বাবা মায়ের চাপে পড়েই আমাকে বিয়ে করেছিলে, তাই হয়তো কোনোদিন আমাকে ভালোবাসোনি। আমি অবুঝের মতো এতদিন কিছুই বুঝতে পারিনি, কিন্তু তোমার এই ডায়েরি পড়ে আমি সব বুঝেছি। তোমার জীবনে আমার জায়গা কতটুকু। ডায়েরির প্রতিটা পাতা জুড়ে শুধু তন্নিমাই আছে, আর তাই তোমার খুশির জন্য আমি তন্নিমার সাথে যোগাযোগ করি তোমাকে না জানিয়েই। আমি জানতে পেরেছি গতকাল তন্নিমা দেশে এসেছে ওর বাবার সাথে দেখা করতে। আমি ওকে তোমার কথা বলতে ও রাজি হয়েছে এই বাড়িতে আসতে। আজ 4:30 সময় তন্নিমা আসবে, তাই আমি আর তিন্নি চলে যাচ্ছি। আজকের দিনটা তোমার অনেক ভালো কাটুক সৌরভ। কৃতি। চিঠিটা পড়া শেষ করে সৌরভের সব কিছু তালগোল পাকিয়ে গেল। হঠাৎ কলিং বেলের আওয়াজে চমকে উঠল সৌরভ। গিয়ে দরজাটা খুলতেই দেখল তন্নিমা দাঁড়িয়ে। কৃতি অটোতে উঠে ঠিক করল তার দিদির বাড়িতেই এই 3-4 ঘন্টা সে কাটিয়ে আসবে। ভাবা মতোই কাজ করল কৃতি। দিদির বাড়িতে গিয়ে কলিং বেলটা চাপতেই কৃতির দিদি সুস্মিতা এসে দরজা খুলল। সুস্মিতা, কি রে তুই হঠাৎ? কৃতি, কেন আসতে পারি না? সুস্মিতা, অবশ্যই আসতে পারিস, কিন্তু হঠাৎ এমন না বলে, তাই বললাম আর কি। তোকে দেখে অসুস্থ মনে হচ্ছে, তোর শরীর ঠিক আছে তো?
সারা রাস্তা কান্না করতে করতে আসার জন্য তার গলাটা যে এমন ভারী হয়েছে সেটা আর দিদিকে বলে না কৃতি। কারণ কৃতি সব কথা বলে সৌরভকে দিদির সামনে খারাপ করতে চায় না। কৃতি, না তেমন কিছু নয়, একটু ঠান্ডা লেগেছে। সুস্মিতা, ও ঘরে আয়। এরপর তিন্নিকে কৃতির কোল থেকে নিজের কোলে নিয়ে নিল সুস্মিতা। সুস্মিতা, এই যে তিন্নি সোনা, কেমন আছো? তিন্নি, ভালো আছি মিমি, তুমি কেমন আছো? সুস্মিতা, আমিও ভালো আছি। তিন্নি সুস্মিতার বাড়ির সামনে এসে একটা পার্ক দেখে মায়ের কাছে বায়না ধরেছে ওখানে যাবার, কিন্তু কৃতি বারণ করলে সে চুপ হয়ে যায়। এখন মিমিকে দেখে তিন্নি বলল, তিন্নি, মিমি আমাকে তোমাদের ওই পার্কটাতে নিয়ে যাবে। কৃতি, না, এখন আর পার্কে যেতে হবে না, একটু রাগের সুরেই বলল কৃতি। কৃতির কথাতে তিন্নির মুখটা গোমরা হয়ে যায়। কৃতিকে থামিয়ে এবার সুস্মিতা বলল, আহ, বাচ্চা মানুষ পার্কে যেতে চাইছে, বকছিস কেন ওকে? তিন্নির দিকে তাকিয়ে, মিমি তোমাকে পার্কে নিয়ে যাবে, এবার খুশি তো তুমি? খুব খুশি মিমি। কৃতি, আমি তিন্নিকে পার্কে নিয়ে যাচ্ছি। তোর তো শরীরটা ভালো নেই, তুই বরং একটু বিশ্রাম নে, আমি আসি। সুস্মিতা তিন্নিকে নিয়ে বেরিয়ে গেল। আবার কান্নায় ভেঙে পড়ল কৃতি। কাঁদতে কাঁদতেই চোখটা বুজে গিয়েছিল তার। তন্নিমা ঘরে ঢুকল। এরপর সৌরভের সাথে ঘুরতে বেরোলো বাইরে। নানা জায়গায় ঘুরল দুইজন একসাথে। পুরনো স্মৃতিগুলোকে তারা তাজা করছিল। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যের দিকে তারা বাড়ি ফিরে এলো। সৌরভ তন্নিমাকে একটা শাড়ি কিনে দিয়েছে। তন্নিমা সেই শাড়িটা পরে এসে সৌরভকে দেখাচ্ছে। সৌরভ মন্ত্রমুগ্ধের মতো তন্নিমার দিকে তাকিয়ে আছে। এরপর দুইজন কাছাকাছি আসতে শুরু করে। সৌরভ জড়িয়ে ধরে তন্নিমাকে। একের পর এক চুমু এঁকে দিতে থাকে তন্নিমার গালে। দুইজন আরো কাছাকাছি চলে আসে, হারিয়ে যায় একে অপরের মধ্যে। কৃতি লাফিয়ে উঠল। এসব কি দেখছে সে? সত্যি সৌরভ আর তন্নিমা। আর কিছু ভাবতে পারল না কৃতি। দৌড়ে সুস্মিতার ঘর থেকে বেরিয়ে গেল। এরপর রাস্তায় পাগলের মতো দৌড়াতে লাগলো। কিছুটা এসেই হাত নাড়িয়ে একটা অটো দাঁড় করালো। সিলিন্ডা মোড়, 2 নম্বর কলোনিতে চলুন। বাড়ি পৌঁছে কলিং বেলটা চাপতে গিয়ে থমকে দাঁড়ালো কৃতি। অচেনা একটা ভয় মনের মধ্যে কাজ করতে লাগলো। কি দেখবে সে দরজা খুলে? যা দেখবে সেটা সে মেনে নিতে পারবে তো? এক প্রকার ভয় নিয়েই কলিং বেলটা 2 বার চাপলো। তারপর দরজায় হালকা করে ছোঁয়া দিতেই দরজাটা খুলে গেল। ধীরে ধীরে ঘরে ঢুকে এলো কৃতি। ঘরে কারোর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। বেডরুমটার সামনে গিয়ে দাঁড়ালো কৃতি। আর নিজেকে সামলাতে পারল না, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কোনো রকমে চোখের জলটা আঁচল দিয়ে মুছে আবার নিজেকে সামলানোর চেষ্টা করল। বেডরুমের দরজায় 2টো টোকা দিল। কোনো সাড়া শব্দ নেই। দরজার ওপর হাত দিতেই যাবে অমনি হঠাৎ কেউ কৃতির কাঁধে হাত রাখল। কৃতি চমকে উঠে পেছনের দিকে তাকিয়ে দেখল সৌরভ। তন্নিমা কোথায়? কোনো উত্তর দিল না সৌরভ। হাতের ইশারায় টেবিলের ওপর থাকা একটা কাগজকে ইঙ্গিত করল।
কৃতি গিয়ে কাগজটা তুলে নিল। তারপর দেখল, ডিয়ার কৃতি, সত্যি তুমি অনেক ভাগ্যবান, কারণ তুমি জীবনসঙ্গী হিসেবে সৌরভের মতো একজন স্বামীকে পেয়েছ। আজকের দিনটা আমি কখনোই ভুলব না, কারণ আজকে এই বাড়িতে কাটানো প্রত্যেকটা মুহূর্তই আমার জন্য অনেক দামি। আজ আমি তোমাদের বাড়ি আসার পর আমাদের একে অপরের সাথে কথা বলা শুরু করতেই 20 মিনিট কেটে যায়। 10 মিনিট ভালো মন্দ জিজ্ঞাসা করতে, এরপর আমাদের মধ্যে 15 মিনিট কথা হয়। আর এই 15 মিনিটের কথায় সৌরভ সবসময়ই তোমার কথাই বলেছে। আমি বুঝতে পারলাম সৌরভ তোমাকে কতটা ভালোবাসে। আসলে ভালোবাসার মানুষটাকে শুধু নিজের করে পাওয়া নয়, তাকে সুখে থাকতে দেখার মাঝে একটা আলাদা শান্তি আছে। আর আমি এই শান্তি নিয়েই চলে যাচ্ছি অনেক দূরে, কারণ আমি জানি তুমি সৌরভের আমার থেকেও বেশি খেয়াল রাখতে পারবে। ধন্যবাদ কৃতি, সবকিছুর জন্য অনেক ধন্যবাদ। ইতি তন্নিমা। চিঠিটা পড়া শেষ করে কৃতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ব্যালকনিতে সৌরভকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর পাশে গিয়ে দাঁড়ালো। সৌরভ, তুমি ডায়েরিটা পেলে, ওটা পড়লে, কিন্তু এটা খেয়াল করলে না যে ওটা 5 বছর আগে আমার অতীত। তুমি আমার বর্তমান ও ভবিষ্যৎ কৃতি। তোমার জায়গা আমি আর অন্য কাউকে দিতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক যে আমি তন্নিমাকে একসময় খুব ভালোবাসতাম, বিয়ে করতে চেয়েছিলাম ওকে, কিন্তু ওর বাবা ওকে বিদেশে পাঠিয়ে দেয়। আমি এটা মানতে পারিনি। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। বাবা মা খুব চিন্তা করতে থাকে আমায় নিয়ে। তখন তোমার সাথে এক প্রকার জোর করেই আমাকে বিয়ে দিয়ে দেয়। প্রথমে আমি তোমাকে নিজের স্ত্রী হিসেবে মানতে পারিনি, এটা ঠিক, কিন্তু সময়ের সাথে সাথে আমি নিজেকে বদলে নেই, তোমাকে ভালোবাসতে শুরু করি। আর এরপর তিন্নি আসে আমাদের জীবনে। আমি তোমাকে আরো বেশি ভালোবেসে ফেলি। কৃতি, আই অ্যাম সরি সৌরভ, আমি ভেবেছিলাম তুমি তন্নিমাকে এখনো অনেক ভালোবাসো। তুমি ওকে নিয়েই সুখী হবে। কৃতি কান্নায় ভেঙে পড়ল। সৌরভ কৃতিকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার সুখ, ভালোবাসা, তুমি আমার শেষ ঠিকানা। সমাপ্ত।